ওয়ালটন স্মার্ট ফ্রিজ টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শেখ আব্দুল্লাহ। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা কথা বলবো সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো নিয়ে। আপনারা জানেন যে গত জুলাই মাসে সরকার বেতন কমিশন বা পে কমিশন গঠন করেছে। এই কমিশন ডিসেম্বরে গিয়ে বেতন কাঠামোটা কেমন হতে পারে তার একটি প্রতিবেদন সরকারের কাছে দিবে। সেই রকমের ভাবেই এই কমিশনটি গঠন করা বা কমিশনের কার্যবিধি সেইভাবে ঠিক করা হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু কাজও কমিশন করেছে, কিছু তথ্য উপাত্ত নেওয়া বা কয়েকটি প্রশ্নপত্র তারা তৈরি করেছে বিভিন্ন খাতের মতামত নেওয়ার জন্য, এবং সরকারও প্রস্তুতি নিচ্ছে এই নতুন বেতন কাঠামো কিভাবে বাস্তবায়ন করা যায়। খুবই সম্প্রতি টিভিএসের সঙ্গে বিশেষ একটি আলোচনায় অর্থ উপদেষ্টা মহোদয় জানিয়েছেন যে এই সরকারই এই নতুন বেতন কাঠামো বাস্তবায়ন করা বা চালু করার কাজটি করে যেতে চায়। নতুন বেতন কাঠামো চালু করতে কমিশন ইতিমধ্যে কি কি কাজ করেছে বা কি ধরনের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে তাই নিয়ে টিভিএসে আজ বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি করেছেন টিভিএসের বিশেষ প্রতিনিধি এবং টিভিএসের চিফ রিপোর্টার আবুল কাশেম। আমরা তার কাছ থেকে শুনবো যে সরকার আসলে বা বেতন কমিশন নতুন বেতন কাঠামোর ক্ষেত্রে কি কি বিষয়গুলো বিবেচনা করছে বা তাদের পরিকল্পনাটি কি। আবুল কাশেম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে এই সরকারই বা অন্তর্বর্তীকালীন সরকারই নতুন বেতন কাঠামোটি চালু করে যেতে চায়। আমরা তো দেখেছি যে বেতন কমিশন কাজ করছে। ইতিমধ্যে আসলে বেতন কমিশন কি কি কার্যক্রম করেছে বা তারা নতুন বেতন কাঠামোটিকে কিভাবে ঠিক ভাবছে? ধন্যবাদ আপনাকে। আপনার বক্তব্যে যেটা বলেছেন যে মাননীয় অর্থ উপদেষ্টার সাথে আমি গত সোমবার এবং মঙ্গলবার দুদিন এ বিষয়ে কথা বলেছি। উনি সোমবার দিন বলেছেন যে ফেব্রুয়ারি ইলেকশনের আগেই তারা এই বেতন কাঠামোটা কার্যকর করবে, অর্থাৎ গেজেট করবে। এবং পরের দিন মানে গতকাল উনি যেটা বলেছেন যে সেই গেজেটে যদি এমনও হয় যে এটা মার্চ বা এপ্রিল থেকে এটা কার্যকর হবে, তো তাহলে আপনার এই অর্থবছর আপনি জানেন যে জুন পর্যন্ত যদি মার্চ থেকেও কার্যকর হয় তাহলে মার্চ, এপ্রিল, মে, জুন 4 মাসের বেতন যে এডিশনাল কস্ট সেটা তার এই বাজেটে, চলতি বাজেটেই বরাদ্দ রাখতে হবে। আপনি জানেন যে আমাদের যে এখন যে বাজেট সেখানে কিন্তু এই এডিশনাল পে স্কেলের জন্য কিন্তু এডিশনাল বরাদ্দ নেই। তো আগামী ডিসেম্বরে এবছর অর্থ মন্ত্রণালয় বাজেটটা সংশোধনের কাজ শুরু করবে এবং সেখানে তারা এই নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য বরাদ্দ রাখবে। এটা একটা বিষয়। আর দ্বিতীয় বিষয় যেটা আমাদের যে পে কমিশন, তারা এখন পর্যন্ত বেশ কয়েকটা মিটিং করেছে এবং তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে এখন যে গ্রেড 1 এবং গ্রেড 20, 20 নম্বর গ্রেড এবং 1 নম্বর গ্রেডের মধ্যে স্যালারির তফাৎ আছে মোটামুটি 1:10। আচ্ছা, মানে আপনার 20 নম্বর গ্রেডে একজন যে বেতন পান, 1 নম্বর গ্রেডে তার প্রায় 10 গুণের মতো মূল বেতন। হ্যাঁ, মূল বেতন বা 9 গুণের মতো পান। তো ওনারা যেটা বলছেন যে তারা আশপাশের বিভিন্ন দেশের বেতন কাঠামো পর্যালোচনা করে দেখছে যে ব্যবধানটা এরকমই থাকে। তো তারা এই ডিসিশনটা নিয়েছে যে তারা যে বেতন কাঠামোটা সুপারিশ করতে যাবেন সেখানে এই ব্যবধানটা থাকবে। সেটা 1:10 না হলেও 1:8, 9, 10 এরকমটা থাকবে। এটা একটা বিষয়। সরকারি চাকরিজীবী বিশেষ করে কর্মচারীদের একটা দাবি আছে যে গ্রেড সংখ্যা কমায় নিয়ে আসার জন্য। তো এখনও তারা এই বিষয়ে সিদ্ধান্ত নেয়নি কমিশনের লোকজন। আমি কমিশনের একাধিক সদস্যের সাথে কথা বলছি। তবে গ্রেড সংখ্যা কমে আসলেও, যে গ্রেড যদি 20টা থেকে যদি 10টাতেও আসে তাহলেও 1 নম্বর গ্রেড এবং 10 নম্বর গ্রেডের মূল বেতনের ডিফারেন্স ওই 1:10 এরকমটাই হবে। আরেকটা যে পয়েন্টটা আসছে যে একজন সরকারি চাকরিজীবী তিনি যখন চাকরিতে ঢুকেন, একজন ইয়াং ম্যান, তার অসুখ বিসুখ কম হয়, সে চিকিৎসা ভাতা পায় মাসে 1500 টাকা। এবং একজন পেনশনার যে 70 বছর বয়স হয়ে গেছে বা আরও বেশি বয়স, সেও এই 1500 টাকা মাসে চিকিৎসা ভাতা পান। তো পে কমিশনের যারা আছেন তারা মোটামুটি একমত যে এই চিকিৎসা ভাতার পরিমাণটা বাড়ানোর ব্যাপারে তারা সুপারিশ করবেন এবং পেনশনারদের ক্ষেত্রে এই ভাতাটা আরও বাড়ানো হবে, কারণ ওই বয়সে তো আসলে অসুখ বিসুখ বেশি হয়। এবং শিক্ষা ভাতা সেটাও বাড়ানোর বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। আমার আরেকটা বিষয়, শিক্ষা ভাতা বলতে কি চাকরিজীবীদের সন্তানদের যে শিক্ষা ভাতা, এবং সেটা বেশ কম, এবং এটা আপনার শিক্ষার যে ভাতা আছে আসলে এই দিয়ে কোনো সন্তানের শিক্ষা সম্ভব না।
স্কুলের ঢাকা শহরের স্কুলের যে বেতন সেই বেতন তো আসলে তারা শিক্ষা ভাতা হিসেবে পায় না, অন্যান্য বই খাতা আদার খরচ বাদ দিলেও। তো শিক্ষা ভাতা বাড়ানোর ব্যাপারে তারা একটা সুপারিশ করবেন। আপনি জানেন যে এর আগে যে 2015 সালে যে পে কমিশনটা গঠন করা হলো ডক্টর ফরাসউদ্দিনের নেতৃত্বে, ওই পে কমিশনে কিন্তু একটা সুপারিশ ছিল যে সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল এটা থাকবে না, এবং সেই সুপারিশ অনুযায়ী সরকার এই দুটা অপশন বাদ দিয়ে দিয়েছে। আগে যাদের হচ্ছে দীর্ঘদিন প্রমোশন না হতো তারা সিলেকশন গ্রেড এবং টাইম স্কেল পেত, তো সেটা বাদ দিয়ে সরকার যেটা করছে যে 10 বছর পরে, 10 বছরের মধ্যে যদি কোনো কর্মকর্তা কর্মচারীর প্রমোশন না হয় তাহলে সে স্বয়ংক্রিয়ভাবে তার প্রমোশন হয়ে যাবে 10 বছর পরে। মানে সে তার ওই পদ থাকবে কিন্তু পরবর্তী ধাপের বেতন, পরবর্তী গ্রেডে সে হচ্ছে তার বেতন পাবে। তো এখনকার যে পে কমিশন তারা হচ্ছে টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড ওই বাতিলই রাখবে, কিন্তু এই যে পরের গ্রেডে উত্তরণ এই প্রক্রিয়াটা তারা আরেকটু সহজ করার বিষয়ে একটা সুপারিশ করবে। এটা কেমন, যে এটি কি 10 বছর হবে নাকি সময়টা? এটা আরেকটু কমে আসবে বলে মনে হয়, কারণ একজন চাকরিজীবী তাতে হচ্ছে আপনার সর্বোচ্চ 2টা ধাপ উপরে উঠতে পারে। 30 বছর চাকরি করে যদি 2টা ধাপ উপরে উঠে বা 25 বছর চাকরি করে, এটা আসলে তারা যৌক্তিক মনে করছেন না। আরেকটা বিষয় যেটা আসছে যে আপনার আমাদের যে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা এই যে বিজ্ঞানী, হ্যাঁ, এদের জন্য হচ্ছে আলাদা একটা স্পেশাল অ্যালাউন্স এই পে কমিশন সুপারিশ করবে। আপনি জানেন যে আমাদের এখন MBBS পড়ে কিন্তু তারা ডাক্তার হওয়ার চেয়ে হচ্ছে পুলিশ বা অ্যাডমিন ক্যাডারে চলে যাচ্ছে, অনেকে চেষ্টা করছে। বুয়েট থেকে হচ্ছে ইঞ্জিনিয়ারিং পড়েও তারাও হচ্ছে চলে যাচ্ছে। এর কারণ হলো যে আপনার পুলিশ এবং অ্যাডমিন ক্যাডারে সেখানে পাওয়ার আছে অনেক, এবং পয়সা আছে এবং সম্মানও আছে, যেটা হচ্ছে এই ডাক্তার এবং ইঞ্জিনিয়ারদের মধ্যে নাই। ডাক্তার এবং ইঞ্জিনিয়ার, ডাক্তারদের হয়তো পয়সা আছে, তারা রুগী দেখে অনেক টাকা ইনকাম করতে পারে, কিন্তু সোসাইটিতে যে অবস্থান, একজন সচিব আর একজন হচ্ছে ডাক্তার বা একটা মেডিকেলের প্রফেসর, আসলে ফার ডিফারেন্স। সেটা হচ্ছে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারের ক্ষেত্রে হোক, সোসাইটিতে অবস্থানের ক্ষেত্রে হোক। তো এই কারণে হচ্ছে আমাদের এই বিশেষ বিশেষ খাতগুলোতে হচ্ছে দক্ষতার একটা ঘাটতি তৈরি হচ্ছে, শূন্যতা তৈরি হচ্ছে, যে আপনি ভালো ডাক্তারের সংকট তৈরি হচ্ছে, ভালো বিজ্ঞানী পাওয়া যাচ্ছে না। তো সরকার পে কমিশন সেজন্য এরকম সুপারিশ করতে যাচ্ছে যে এদেরকে এখানে লুক্রেটিভ বেনিফিট দিতে হবে, যাতে তারা হচ্ছে এই প্রফেশনেই থাকে, তারা হচ্ছে পুলিশ বা অ্যাডমিন ক্যাডারের দিকে না যায়, এরকম তাদের একটা সুপারিশ। বাংলাদেশের এই যে প্রশাসনিক যে কাঠামো, সেইখানে তো আসলে আপনি যেটা বলছিলেন যে একজন চিকিৎসক অথবা একজন প্রকৌশলী তার যে সামাজিক মর্যাদা, মানে স্বাভাবিকভাবে মর্যাদা হয়তো অফিসিয়ালি তারা সমান সচিবের সঙ্গে, কিন্তু সামাজিকভাবে সেটি তারা পান না। বাংলাদেশের প্রশাসনিক কাঠামোতে কি আসলে এটা সুযোগ আছে কিনা? তখন আমরা পুলিশদেরকে বা সচিবদেরকে সামাজিক কর্মকাণ্ডে বা দেশের জনগণের সাথে বিভিন্ন কর্মকাণ্ডে যেভাবে সম্পৃক্ত থাকতে দেখি বা তাদের যে রকমের হস্তক্ষেপ করার সুযোগ রয়েছে, চিকিৎসক বা প্রকৌশলীদের তো সেই ধরনের সুযোগ সেইভাবে নেই। হ্যাঁ, সেই কারণে যেহেতু হচ্ছে যে আপনার এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার এদের কম, তো তাহলে এদেরকে হচ্ছে ফাইন্যান্সিয়াল বেনিফিটটা একটু বাড়ায় দিতে হবে। আমি একবার একটা সেমিনারে এরকম শুনেছিলাম, তো এরকমই তারা হচ্ছে চেষ্টা করছেন যে যেহেতু ডাক্তার ইঞ্জিনিয়ারদের হলো প্রশাসনিক ক্ষমতাটা হচ্ছে অ্যাডমিন ক্যাডার বা হচ্ছে পুলিশের সমান নেই, তাহলে তারা যে ওখানে যাচ্ছে ঝুঁকছে, এই ঝোঁকা থেকে তাদেরকে বিরত রাখতে হলে তাদের ক্যাডারেই এখানে বাড়তি এমন কিছু সুযোগ সুবিধা দিতে হবে যে তারা আর ওই দিকে না ঝুঁকে এখানেই থাকার চেষ্টা করবে। আপনি দেখেন যে একজন অ্যাডমিন ক্যাডারে একজন এসিল্যান্ট, সে হচ্ছে জয়েন করেই মোটামুটি 1 কোটি টাকা দামের একটা গাড়ি পাচ্ছে। সে হচ্ছে উপজেলার সব ভূমি হচ্ছে তার আন্ডারে, এবং তারা হচ্ছে ব্যাপক অনিয়ম করাপশন করার সুযোগ আছে, এবং তারা এটা করছেও, অনেকে করছে অনেকে করছে না। অনেক পাওয়ার, সে হচ্ছে আপনার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছে, কিন্তু যে ইউনো তো আরো বেশি প্রভাবশালী। ইউনো তো হচ্ছে শুরুতে জয়েন করে না, আর শুরুতে যে ডাক্তার হিসেবে জয়েন করে সে একটা উপজেলার একটা হসপিটালে, হ্যাঁ, সে জয়েন করে ছোট্ট একটা জায়গা পায় বসার জন্য। এই যে মানে অবস্থানে অনেক চেঞ্জ আছে। তো এটাকে হচ্ছে যে এদিকে কিছুটা সুবিধা দিয়ে একটু তাদের যে হলো
হতাশা আছে সেটা কিছুটা কমানোর সুপারিশ তারা করবে এই পে কমিশন। আপনার কাছে আমার শেষ কোশ্চেন সেটি হচ্ছে যে সরকারি খাতে বেতন বৃদ্ধির প্রেক্ষিতে আমরা দেখেছি সবসময় আমাদের বাজারে এক ধরনের প্রভাব পড়ে, পণ্যমূল্য বেড়ে যায় বা মানুষের জীবনযাত্রার খরচ বেড়ে যায়। সরকারি খাতে আসলে মানে কাজ করছেন সরকারি তথ্য অনুযায়ী প্রায় 20 লাখ মানুষ। দেশের বড় অংশ কর্মজীবীদের বড় অংশ কাজ করে থাকে বেসরকারি খাতে। বেসরকারি খাতের আমরা বেশ কিছু ক্ষেত্রে দেখি যে ন্যূনতম মজুরি সরকার নির্ধারণ করে দেয়, আবার অনেক খাতেই সরকার নির্ধারণ করে না। নতুন বেতন কাঠামোর পরে বেসরকারি খাতের কর্মজীবী যারা, তাদের জন্য আসলে তাদের আয় সমন্বয়ের ক্ষেত্রে সরকার কি কোনো পরিকল্পনা সরকারে আছে, বা এটি কিভাবে হতে পারে বলে আপনি মনে করেন? দেখেন যে সরকার যখন বেতন বাড়ায় তার হচ্ছে একদম কর্মচারী থেকে সচিব পর্যন্ত সবার বেতন বাড়ায়। আর প্রাইভেট সেক্টরে সরকারের যে হচ্ছে ন্যূনতম মজুরি বোর্ড, তারা হচ্ছে শুধু শ্রমিকদের হচ্ছে ন্যূনতম মজুরি নির্ধারণ করে এবং সেখানে হচ্ছে 45 টাকাতে শ্রমিকদের নির্ধারণ করে। তো এর মধ্যে বেসিক্যালি হচ্ছে এফেক্টিভ হয় আমার তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মজুরিটা, কারণ এখানে হচ্ছে আপনার ওয়েস্টার্ন দেশগুলি তারা হচ্ছে এখানে ওভারসি করে যে ন্যূনতম বেতন কাঠামো ঠিকমতো এখানে ইমপ্লিমেন্ট হচ্ছে কিনা বা শ্রমিকরা ঠিকমতো বেতন পাচ্ছে কিনা। তো সেই কারণে হচ্ছে এখানে শ্রমিকের সংখ্যাও অনেক বেশি, শ্রমিকের সংখ্যাও বেশি, মালিকটা এক ধরনের প্রেসারে থাকে। কিন্তু অন্যান্য খাতে যেমন হোটেল রেস্তোরাঁয় যে ন্যূনতম মজুরি কাঠামো দেয় সেটা আসলে সেটা যে হচ্ছে ইমপ্লিমেন্ট হয় কি হয় না এটা কিন্তু কেউ আসলে দেখে না, দেখার সুযোগও নাই। বা হচ্ছে আপনার পেট্রোল পাম্পের শ্রমিকদের এদেরকে দেয়। তো আর বেসরকারি খাতে যে যারা হচ্ছে হোয়াইট কলার জব করে, বিশেষ করে ফ্যাক্টরির শ্রমিক না, কর্মকর্তা কর্মচারী যারা আছে, তাদের জন্য কিন্তু সরকারের দিক থেকে কোনো কাঠামো নাই। এক একটা প্রতিষ্ঠান সে তার নিজের সামর্থ্য অনুযায়ী বা নিজের চাহিদা অনুযায়ী সে তার স্টাফদের স্যালারি নির্ধারণ করে থাকে। তো এখানে যেটা হচ্ছে আমরা পে কমিশনে যারা আছেন তারা সবাই একমত যে এখন নতুন একটা সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল বাস্তবায়ন হলে এটা বাজারে ইনফ্লেশন বাড়বে এবং বেসরকারি খাতে যারা আছে তাদের উপরে এক ধরনের বাড়তি চাপ তৈরি হবে। এটা কিন্তু দুই দিক দিয়ে, আমি প্রাইভেট সেক্টরে জব করি, আমার জন্য হচ্ছে ইনফ্লেশনের চাপ, আবার আমার প্রতিষ্ঠান বা প্রাইভেট সেক্টরে যেসব প্রতিষ্ঠান আছে তাদের জন্য একটা চাপ হলো যে প্রাইভেট সেক্টরের তুলনায় যদি হচ্ছে গভর্নমেন্ট সেক্টরে অনেক বেশি স্যালারি হয়ে যায় তাহলে প্রাইভেট সেক্টরে মেধাবীরা আকৃষ্ট হবে না, তারা হচ্ছে সবাই গভর্নমেন্ট সেক্টরে চলে যাবে, ফলে প্রাইভেট সেক্টর হচ্ছে মেধাবী এমপ্লয়ি পাবে না। তো এই একটা প্রেশারেও কিন্তু প্রাইভেট সেক্টর পড়বে। তো এই দুটা জায়গায় যে আমাদের পে কমিশনের একটা সুপারিশ থাকবে যে নতুন পে স্কেল বাস্তবায়ন হলে এখানে যে হারে বেতন বাড়বে, এই যে 45টা খাতের মজুরি ন্যূনতম মজুরি বোর্ড নির্ধারণ করে, তারা যেন এই অনুপাতটা মাথায় রেখে পরবর্তীতে শ্রমিকদের মজুরি নির্ধারণ করে, এরকম একটা সুপারিশ তারা সরকারের কাছে করবে। আর প্রাইভেট সেক্টরের মালিকরা হচ্ছে কোন ধরনের চাপে পড়বে বা তাদেরকে হলো এই চাপ থেকে রক্ষা করার জন্য গভর্নমেন্টের পে স্কেলের স্যালারি হাইকটা কেমন হওয়া উচিত, এই বিষয়ে হচ্ছে আমাদের পে কমিশন বিভিন্ন চেম্বার এবং অ্যাসোসিয়েশনের সঙ্গে তারা এই মাস থেকে হচ্ছে তারা বসবে এবং মিটিং করবে। তাদের মতামত নিয়েই নতুন পে স্কেলে কিন্তু এখনও ডিসিশন হয় নাই যে কত % স্যালারি হাইক হতে পারে, তো সেটা তারা ওইভাবে নির্ধারণ করবে। আমি খুব সংক্ষেপে আপনার কাছ থেকে আরেকটি বিষয় শুনতে চাচ্ছি, সেটি হচ্ছে যে আমরা দেখলাম যে বর্তমান সরকারের রাজস্ব সংগ্রহ পরিস্থিতি খুব বিশেষ ভালো না। 2024-25 অর্থ বছরে সরকার যে রাজস্ব সংগ্রহ করতে চেয়েছিল তার থেকে 92,000 কোটি টাকা রাজস্ব সংগ্রহে ঘাটতি রয়েছে। আগামী বা চলতি অর্থ বছরেও ঘাটতি থাকবে এমন আশঙ্কা প্রকাশ করছে সংশ্লিষ্টরা। এই যে সরকারের রাজস্ব সংগ্রহের ক্ষেত্রে এক ধরনের ঘাটতি পরিস্থিতি রয়েছে, তার মধ্যে দিয়ে পরিচালন ব্যয় বা এই যে বেতন কাঠামো বৃদ্ধির কারণে পেনশন এবং নতুন সরাসরি বেতন বাবদ যেরকম ব্যয় বৃদ্ধি হবে, এই চাপটা কি আসলে সরকারের এই মুহূর্তে নেওয়ার মতো সক্ষমতা আছে বলে মনে করেন? দেখেন এখানে আমি একটু সংক্ষেপে বলতে পারবো না। এখানে দুটো বিষয়, যে সরকার চাইলে হচ্ছে নিতে পারে, সে চাইলে টাকা ছাপাইতে পারে, সরকারের রেভিনিউ নাই কিন্তু সে চাইলে টাকা ছাপাইতে পারে এবং টাকা ছাপে সে এটা ইমপ্লিমেন্ট করে চলে যেতে পারে। তো তার ইম্প্যাক্ট হচ্ছে জনগণের উপর পড়বে। এই সরকার তো আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে চলে যাবে। এই সরকারের কাছে কেউই কিন্তু হচ্ছে আলাদা একটা পে কমিশন কখনোই দাবি করে নাই। কর্মচারীরা হচ্ছে মহার্ঘ ভাতা দাবি করেছিল এবং তার প্রেক্ষিতে কিন্তু গত জুলাই মাসে তাদের হচ্ছে যে রেগুলার ইনক্রিমেন্টের পাশে হচ্ছে এডিশনাল তাদেরকে ইনসেন্টিভ দেওয়া হয়েছে, যেটা আওয়ামী লীগ সরকারও গত 2-3 বছর দিয়েছে। তো এর মধ্যে সরকার যেহেতু এটা পে কমিশন গঠন করে ফেলছে, এই
আমলাদের হচ্ছে খুশি করার জন্যে। তো এটা তারা হচ্ছে ইমপ্লিমেন্ট না করে পরের সরকারের উপরে রেখে গেলে এটা এই সরকারের ভাবমূর্তিকে আসলে ব্যাহত করবে, একটা বিষয়। দ্বিতীয় বিষয় হলো যে আমি গতকাল অর্থ উপদেষ্টার সাথে কথা বলেছি। অর্থ উপদেষ্টা আমাকে যেটা বলছেন যে তার মাথা ব্যথার আসলে দুইটা জিনিস অর্থ উপদেষ্টার মাথা ব্যথার জন্য কারণ হয়ে দাঁড়িয়েছে। তার মধ্যে একটা হচ্ছে এই পে কমিশন, এবং এটা ইমপ্লিমেন্ট করে যেতে হবে, এবং এটার জন্য হচ্ছে বাজেটে টাকা রাখতে হবে। আপনি দেখেন যে এই অর্থ বছরে হচ্ছে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতায় বরাদ্দ আছে 84,000 কোটি টাকা। যদি বেতন 50%ও বাড়ে, গতটা কিন্তু 100%, অ্যারাউন্ড 100% বেড়েছিল, তাও 42,000 কোটি টাকা ডাবল হয়েছিল। এবার যদি 50%ও বাড়ে, এক্সট্রা 42,000 কোটি টাকা লাগবে। এর মধ্যে এই সরকার যদি হচ্ছে আপনার 4 মাসের দিতে চায়, তাহলে তার এক্সট্রা 14,000 কোটি টাকা লাগবে। পরের সরকার তো হচ্ছে পরের অর্থ বছর থেকে দিয়ে যাবে। কিন্তু এই অর্থ উপদেষ্টা উনি ফেব্রুয়ারিতে চলে গেলেও ওনার কিন্তু জুন পর্যন্ত এই পে স্কেলে বেতন দেওয়ার মতো টাকা ওনার রেখে যেতে হবে। তো তাহলে এক্সট্রা 14,000 কোটি টাকা দিতে হবে। উনি আরেকটা জিনিস ওনার মাথা ব্যথার কারণ হিসেবে বলছেন যে এমপিওভুক্ত শিক্ষক, যে এই সরকার আসার পরে আসলে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে এমপিওভুক্ত করা হয়ে গেছে, এবং অনেক টিচার এমপিওভুক্ত হয়ে গেছে, এবং তাদের এই বেতন ভাতায় প্রচুর টাকা খরচ হচ্ছে। আপনি জানেন যে কিছুদিন আগে তাদের এমপিওভুক্তদের হচ্ছে আপনার বোনাস বাড়ানো হয়েছে। এখন তাদের বাড়ি ভাড়ার যে ভাতা আছে সেটা বাড়ানোর একটা প্রক্রিয়া চলছে। তো এই দুটাকে উনি সামাল দেওয়া ওনার জন্য বেশ কঠিন হবে, এটা উনি নিজে থেকেই বলছেন। একই সাথে আছে তো আমার গ্যাস বিদ্যুতের যে ভর্তুকি, এবং অর্থ উপদেষ্টা বলেছেন যে উনি হচ্ছে বিদ্যুৎ উপদেষ্টাকে বলে দিয়েছেন যে বিদ্যুতে আমি আর ভর্তুকি দিতে পারবো না, তুমি হচ্ছে উৎপাদন খরচ কমিয়ে হোক বা কৃচ্ছতা সাধন করে হোক, অথবা হচ্ছে সিস্টেম লস কমিয়ে হোক, ভর্তুকি পরিমাণ তোমাকে কমাতে হবে। ধন্যবাদ আবুল কাশেম আপনাকে। আমরা এতক্ষণ ধরে শুনছিলাম জনাব আবুল কাশেমের কাছ থেকে যে সরকার নতুন বেতন কাঠামো বা বেতন কমিশন নতুন বেতন কাঠামো নিয়ে কি ভাবছে। আমরা চাই সরকারি খাত বেসরকারি খাত সব জায়গায় সমন্বিত একটি পদক্ষেপ থাকবে, বা বাজারে যাতে নেতিবাচক কোনো প্রভাব সরকারি উদ্যোগের কারণে না পড়ে সেই ধরনের বিবেচনা পে কমিশন করবে। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ।